হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হিমান্ত সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 69 থেকে এপিসোড 75 পর্যন্ত। লেটস বিগিন। তো আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় ইউসুফ দূরবীন দিয়ে দেখছে আর বলছে, এই লিটল গার্ডেন আর কতক্ষণে আসবে। জোরো ধমক দিয়ে বলে, এক তুর কি চুপ করে থাকতে পারিস না। এদিকে সানজি রান্নাঘরে সবার জন্য খাবার বানাচ্ছে। সে বলে, আজ আমি বিবি চ্যানের জন্য একটা স্পেশাল ডিশ বানিয়েছি। ইউসুফ এসে জিজ্ঞেস করে, আমার ডিশটা কোথায়? সানজি রেগে গিয়ে বলে, তোর মতো লোকের জন্য খাবার বাইরে রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। সানজি হঠাৎ খেয়াল করে বলে, আচ্ছা লুফি কোথায় গেল? ওকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। নামি তখন বলে, আমার স্নান করার ছিল, তাই আমি ওকে জল আনার জন্য পাঠিয়েছি। সানজি বলে, যাক বাবা, জাহাজটা খুব শান্ত লাগছে, মনে হয় লুফি শুধরে গেছে। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত হাওয়া আসে আর সবাই বাইরে গিয়ে দেখে যে লুফি জল তোলার মেশিনটাই ভেঙে ফেলেছে। নামি রেগে গিয়ে লুফির মাথায় এক ঘা বসিয়ে দেওয়ার বলে, এখন আমি স্নান করব কি করে? এর মধ্যে ভিভি দেখে যে একটা নিউজ কু বা খবর দেওয়া পাখি জাহাজের ওপর বসে আছে। নামি খবরের কাগজটা নিয়ে পড়তে শুরু করে। গ্র্যান্ড লাইনের মধ্যে খবরের কাগজ পাওয়াটা একটা বিরাট ব্যাপার, তাই ভিভি খুব খুশি হয়। কিন্তু খবরের কাগজটা পড়তে পড়তে নামি হঠাৎ করেই খুব অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। ভিভি জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি ওরকম কি দেখলে? নামি ভয় পেয়ে কাগজের পাতাটা উল্টে দেয় আর বলে, কিছু না তো। কিন্তু খবরটা পড়ার পর থেকে নামি খুব টেনশনে পড়ে যায়। হঠাৎ লুফি খবরের কাগজের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। নামি মনে মনে ভাবে, আমি তো পাতাটা উল্টে দিয়েছিলাম, তাহলে ও কি দেখল? আসলে লুফি কাগজে ছাপা কবির ছবিটা দেখে ফেলেছে। লুফি বলে, আরে এ তো আমাদের পুরনো বন্ধু কবি। সবাই তখন নামিকে জিজ্ঞেস করে যে কবির ব্যাপারে কি লেখা আছে। নামি পড়তে শুরু করে যে কবি আর হেলমেপো এখন মারিন হেডকোয়ার্টার্সে যোগ দিয়েছে এবং তারা ভাইস অ্যাডমিরাল গার্পের জাহাজে করে গ্র্যান্ড লাইনে পৌঁছে গেছে। লুফি এটা শুনে খুব খুশি হয়, কিন্তু জোরো বলে, কবি এখন আমাদের শত্রু, কারণ ও মারিনদের জন্য কাজ করে। লুফি উত্তর দেয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর স্বপ্নই ছিল একজন মারিন অফিসার হওয়া, আর ও এখন নিজের স্বপ্নটা পূরণ করছে। এরপরেই সিন দেখানো হয় মারিন হেডকোয়ার্টার্সের। কবি আর হেলমেপো সেখানকার কঠিন ট্রেনিং দেখে অবাক হয়ে যায়। নতুন মারিনরা দড়ির ওপর দিয়ে দৌড়াচ্ছে, কঠিন সব ট্রেনিং করছে। হেলমেপো ভয় পেয়ে কবিকে বলে, আমরা খুব ভুল জায়গায় এসে পড়েছি, এইসব ট্রেনিং আমরা করতে পারবো না, আমি বরং 1-2 বছর পর ট্রেনিং করে আবার আসব। কবি তখন রেগে গিয়ে হেলমেপোর গলা ধরে বলে, গতকালই না তুই বলছিলি যে তুই তোর বাবা মর্গেনকে হারাবি? নিজের স্বপ্নটা মনে কর। হেলমেপো বলেছিল, কিন্তু এত কঠিন ট্রেনিং করলে তো আমি মরেই যাব। কবি তখন লুফির কথাটা মনে করিয়ে দেয়, যদি নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে মরেও যাই তাতে কোনো দুঃখ নেই, তুই তো বলেছিলি যে তুই কঠিন ট্রেনিং করবি। হেলমেপো তাও রাজি হয় না। কবি তখন বলে, তুই কর বা না কর, মারিন অফিসার হওয়াটা আমার ছোটবেলার স্বপ্ন, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আর ঠিক তখনই সেখানে ভাইস অ্যাডমিরাল গার্প এসে হাজির হন। গার্প তাদের সব কথা শুনে ফেলেন। তিনি কবি আর হেলমেপোর মাথায় এক ঘা মেরে বলেন, তোরা এখান থেকে পালানোর কথা ভাবছিস তাই না? যদি যেতে চাস এখনই চলে যা, তোদের মতো লোকের মারিনে কোনো দরকার নেই। কবি তখন বলে, আমি যাব না, মারিনে যোগ দেওয়াটা আমার স্বপ্ন, আর আপনি যা বলবেন আমি তাই করব। গার্প তখন ধমক দিয়ে বলেন, তুই না ভেবেচিন্তে কি করে বললি যে আমি যা বলবো তুই তাই করবি? কবি আর হেলমেপো ভয় পেয়ে যায়। রাতে কবি আর হেলমেপোকে ঝাড়ু দেওয়ার কাজ দেওয়া হয়। এরপর যখন তারা ঘুমোতে যায়, হেলমেপো হঠাৎ উঠে দাঁড়ায় আর বলে, আমার পুরনো জীবনটা ফিরে পেতে হবে, আর তার জন্য আমাকে তাড়াতাড়ি একজন মারিন অফিসার হতেই হবে, আর আমার বাবা মর্গেনকেও হারাতে হবে। শুধু ঝাড়ু দিয়ে এসব হবে না, আমি এখন ট্রেনিং করতে যাচ্ছি। কবি তখন বলে, সারাদিন কাজ করার পর যদি রাতেও ট্রেনিং করিস তাহলে তো মরে যাবি। হেলমেপো উত্তর দেয়, যদি নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে মরেও যাই তাতে কোনো দুঃখ নেই, এটা তো তুই বলেছিলি তাই না? এই কথা শুনে কবিও উঠে দাঁড়ায় আর বলে, সবাই ভাবে আমি শুধু কাঁদতে জানি, কিন্তু আমিও আমার স্বপ্ন পূরণ করতে চাই, আমিও তোর সাথে ট্রেনিং করতে আসছি। আর এভাবেই কবি আর হেলমেপো দুজনেই সারাদিন কাজ করার পর প্রতিরাতে কঠিন ট্রেনিং করতে শুরু করে দেয়। ভাইস অ্যাডমিরাল গার্প আড়াল থেকে তাদের এই কঠোর পরিশ্রম দেখতে থাকেন। পরের দিন গার্প লুফির ওয়ান্টেড পোস্টারটা দেখে বলেন, এই সব ফালতু পাইরেটদের জন্যই পৃথিবীতে এত অশান্তি। কবি আড়াল থেকে সবটা শুনে মনে মনে বলে, লুফি আমার বন্ধু, ও অতটাও খারাপ নয়। হেলমেপো তাড়াতাড়ি কবির মুখ চেপে ধরে আর বলে, চুপ কর, যদি কেউ শুনে ফেলে যে আমরা একজন পাইরেটের বন্ধু তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত ভাইস অ্যাডমিরাল গার্প সব কথা শুনে ফেলেন। তিনি কবি আর হেলমেপোকে সমুদ্রের ধারে নিয়ে যান। গার্প বলেন, আমি শুধু এটুকুই জানি যে তোরা লুফির বন্ধু আর ও একজন বড় ক্রিমিনাল। কবি
কবি বলে, হ্যাঁ আমরা ওর বন্ধু, কিন্তু আমাদের বন্ধুত্ব আর মারিনে যোগ দেওয়া দুটো আলাদা জিনিস। আমাদের বন্ধুত্ব কোনোদিনও আমাদের কর্তব্যের মাঝে আসবে না। গার্ব বলেন, তাহলে আমাকে প্রমাণ করে দেখা। কবি আর হেলমেপো তখন গার্বকে বলে, আমরা আপনাকে আমাদের ট্রেনিংয়ের টেস্ট দেব, আমরা দেখাবো যে আমরা মারিন হওয়ার জন্য কতটা প্রস্তুত। এই বলে তারা দুজনেই গার্পের দিকে তেড়ে যায়। গার্ব হেসে বলেন, ছেলে মানুষই, আর এক ঘুষিতেই দুজনকেই দূরে ফেলে দেন। গার্ব বলেন, আমি তোদের ফিজিক্যাল টেস্ট নিতে আসিনি, ওটা আমি পরেও নিতে পারি। আমি তোদের মেন্টাল টেস্ট নিতে এসেছিলাম, আর তাতে তোরা পাশ করে গেছিস। আর আমি কথা দিয়েছিলাম তোরা পাশ করলে আমি তোদের স্পেশাল ট্রেনিং দেব। গার্ব বলেন, লুফির কথাটা আর কাউকে বলবি না, আজ থেকে তোদের স্পেশাল ট্রেনিং শুরু হচ্ছে। এই কথা শুনে কবি আর হেলমেপো দুজনেই খুব খুশি হয়ে যায় আর গার্বকে স্যালুট করে। এরপর সিন আবার গোয়িং মেরিতে ফিরে আসে। সবাই ঘুমোচ্ছে, কিন্তু নামি ঘুম থেকে উঠে সেই খবরের কাগজটা দেখতে থাকে আর বলে, ভালোই হয়েছে যে লুফি খবরের কাগজটা দেখেনি। এই বলে সেই খবরের কাগজটা লুকিয়ে রাখে, যেন তাতে এমন কোনো ভয়ঙ্কর খবর ছাপা হয়েছে যা সে কাউকে দেখাতে চায় না। এপিসোডের একদম শেষে লুফি ঘুমের ঘোরে বলতে থাকে, সবাই তৈরি তো, আমরা লিটল গার্ডেনে যাচ্ছি। তো এর পরের এপিসোডের শুরুতেই দেখা যায় গোয়িং মেরি এগিয়ে চলেছে লিটল গার্ডেনের দিকে। লুফি তখন ভিভিকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কি বরফ পড়তে পারে? ভিভি উত্তর দেয়, সাধারণত পড়ার কথা নয়, কারণ আবহাওয়া বেশ পরিষ্কার, কিন্তু এটা গ্র্যান্ড লাইন, এখানে কখন কি হয় তা বলা খুব মুশকিল। এটা তো গ্র্যান্ড লাইনের কেবল শুরু, আসল ভয়ঙ্কর সমুদ্র তো এখনো বাকি। ঠিক তখনই সানজি সবার জন্য স্পেশাল ঠান্ডা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে। সে বলে, এই গরমে এটা তোমাদেরকে খুব ফ্রেশ ফিল করাবে। আর এটা শোনার সাথে সাথেই কারু, লুফি আর উসব দৌড়ে আসে ড্রিঙ্কস খাওয়ার জন্য। ভিভি এই দৃশ্য দেখে মনে মনে ভাবে, এদের মতো বাচ্চারা এই ভয়ঙ্কর গ্র্যান্ড লাইনে কিভাবে টিকে থাকবে? এরা তো সবসময় এরকমই হাসি খুশি আর কেয়ার ফ্রি থাকে। ক্যারু একটা ড্রিঙ্ক টেস্ট করেই এতটাই পছন্দ করে ফেলে যে সে একটার পর একটা গ্লাস শেষ করতে থাকে। লুফি বলে, বাহ, এই হাঁসটা তো দারুণ, আমাদের ক্রুতে এরকম একটা পোষা প্রাণী থাকাই উচিত। ভিভি তখন রেগে গিয়ে বলে, আমার ক্যারুয়েকে এসব খাওয়ানোকে ঠিক হচ্ছে? নামি তখন ভিভিকে একটা ড্রিঙ্কের গ্লাস দিয়ে বলে, চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না, দেখো ও কত মজা করে খাচ্ছে। নামি বলে, চিন্তা করো না, আমাদের এখানে এসব নর্মাল ব্যাপার। ততক্ষণে ক্যারু এত বেশি ড্রিঙ্কস খেয়ে ফেলে যে ওর মাথা ঘুরতে শুরু করে দেয়। এই দেখে সবাই হাসতে শুরু করে। হঠাৎ ক্যারু দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। সবাই ভাবে ও হয়তো সাঁতার কাটতে গেছে, কিন্তু ঠিক তখনই জলের মধ্যে থেকে একটা বিশাল গোল্ডফিশ লাফিয়ে ওঠে, যেটা গোয়িং মেরির থেকেও কয়েক গুণ বড়। লুফি চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি জাহাজ ঘোরাও, না হলেই গোল্ডফিশটা আমাদের জাহাজ ভেঙে ফেলবে। এই কথা শোনার সাথে সাথেই যারা এতক্ষণ মজা করছিল তারা সবাই মুহূর্তের মধ্যে সিরিয়াস হয়ে যায়। সানজি আর উসব জাহাজের পাল ঠিক করতে লেগে যায়, আর জোরো জাহাজের মুখ ঘুরিয়ে দেয়। ভিভি অবাক হয়ে ভাবে, প্রয়োজনের সময় এরা নিজেদের দায়িত্বটা ঠিকই বোঝে। নামি তার লগ পোস্টে দেখে বলে, সামনের দ্বীপটাই হলো লিটল গার্ডেন, আমরা পৌঁছে গেছি। এরপর সিন কাট হয়ে লিটল গার্ডেনের একটি জঙ্গলে যায়, যেখানে দুজন লোক বসে চা খাচ্ছিল। মেয়েটি লোকটিকে বলে, মিস্টার 3 আপনি এখানে কি করছেন? মিস্টার 3 উত্তর দেয়, আমাকে আমার কোড নেমে ডেকো না। লোকটি তখন একটা চিঠি পড়ে জানতে পারে যে মিস্টার 5 হেরে গেছে। সে বলে, যারা ওকে হারিয়েছে তারা জানে না যে তারা বারুক ওয়ার্কসের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। ওদিকে গোয়িং মেরি লিটল গার্ডেনে পৌঁছে যায়। নামি বলে, এই দ্বীপটার নাম লিটল গার্ডেন হলেও এটা দেখতে একদমই কিউট নয়। ভিভি তখন মিস অলস্যান্ডের কথাটা মনে করে ভয় পেয়ে যায়। মিস অলস্যান্ডে বলেছিল তোমরা আলাবাস্তা পৌঁছানোর আগেই লিটল গার্ডেনে মারা যাবে। ভিভি বলে, আমাদের এখানে আসতেই হতো, কারণ তোমাদের ক্যাপ্টেন আমার আলাবাস্তা রিটার্ডেন্ট পোস্টটা ভেঙে ফেলেছে। উসব বলে, এই দ্বীপটা খুব ভয়ঙ্কর লাগছে, এখানে নিশ্চয়ই অনেক মনস্টার আছে। সানজি বলে, জাহাজের প্রায় সব খাবার শেষ, আমাদের এখান থেকে কিছু খাবার জোগাড় করতে হবে। ঠিক তখনই লুফি বলে, আমি অ্যাডভেঞ্চারে যাচ্ছি। নামি রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সানজি বলে, ঠিক আছে ক্যাপ্টেন, আমি তোমার জন্য লাঞ্চ বানিয়ে দিচ্ছি। ভিভি তখন বলে, আমিও কি তোমার সাথে যেতে পারি? লুফি খুশি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই পারো। উসব অবাক হয়ে যায় যে রাজকুমারীও লুফির সাথে যাচ্ছে। ভিভি তার বিশ্বস্ত হাঁস কারুকে নিয়ে লুফির সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। জোরো তখন বলে, আমারও একটু হেঁটে আসার ইচ্ছে করছে। সানজি তাকে চ্যালেঞ্জ করে বলে, ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের মধ্যে কে সবচেয়ে বড় শিকার করে আনতে পারে। এই বলে সানজি আর জোরো দুজনেই জঙ্গলের আলাদা আলাদা রাস্তার দিকে চলে যায়। নামি আর উসব জাহাজি একাই থেকে যায়। হঠাৎ নামির কিছু একটা মনে পড়ে আর সে জাহাজের ভেতরে গিয়ে বই খুঁজতে শুরু করে। ওদিকে জঙ্গলে সানজির সামনে হঠাৎ একটা বিশাল টিরেক্স ডাইনোসর এসে হাজির হয়। সানজি এক মুহূর্ত দেরি না করে ডাইনোসরটার ঘাড়ে তার লাথি মেরে ওটাকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে জোরো একটা ট্রাইসেরাটপস দেখতে পায় আর ভাবে, এটা কি খাওয়ার যোগ্য? লুফি আর ভিভিও দূর থেকে একটা ব্র্যাকিওসরস দেখতে পায়। ভিভি চিৎকার করে বলে, এটা তো একটা ডাইনোসর, কিন্তু ডাইনোসর তো লক্ষ লক্ষ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ভিভি তখন বুঝতে পারে আর বলে, আমি সব বুঝতে পেরেছি, এই দ্বীপটা সময়ের থেকে অনেক পিছিয়ে আছে, এটা একটা এনশিয়েন্ট আইল্যান্ড যেখানে এখনো ডাইনোসর বেঁচে আছে। জোরো তখন তার বিখ্যাত ওনিগিরি অ্যাটাক দিয়ে এক আঘাতেই ট্রাইসেরাটপসটাকে হারিয়ে দেয়।
আর ঠিক তখনই গোয়িং মেরির দিকে একটা বিশাল বড় চোখ ধাঁধানো লাল চোখের প্রাণী এগিয়ে আসতে থাকে। এদিকে নামি একটা বই খুঁজে পায়। সে উসবকে বলে, উসব দেখো আমি এই বইটাতে কি পেয়েছি। উসব জিজ্ঞেস করে কি লেখা আছে। নামি ভয় পেয়ে বইটা হাত থেকে ফেলে দেয়। বইটাতে লেখা ছিল, যারা এই দ্বীপে এসেছ তারা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, এটা কোনো সাধারণ দ্বীপ নয়। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে দেখানো হয় গোয়িং মেরির দিকে বিশাল কিছু একটা এগিয়ে আসছে, আর জাহাজের উপরে থাকা উসব আর নামি প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎই তারা বুঝতে পারে যে ওটা আসলে একজন জায়েন্ট, মানে এক বিশাল আকারের দানব। তাকে দেখে নামি আর উসপের তো ভয়ে গলা শুকিয়ে যায়। জায়ান্টটি তাদের কাছে এসে জিজ্ঞাসা করে, তোমাদের কাছে কি মদ হবে? নামি আর উসব ভয়ে ভয়ে উত্তর দেয়, তোমার আওয়াজ এত ভারী যে আমরা কিছুই শুনতে পাচ্ছি না। তখন জায়ান্টটি আস্তে করে বলে, বলছি মদ পাওয়া যাবে কি? নামি আর উসব ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাদের কাছে অল্প একটু আছে, কিন্তু সেটা রান্না করার জন্য, পান করার জন্য নয়। তারা যখন মদ আনতে যায় তখনই দেখে যে জায়ান্টটির পিছনে আরেকটা জায়ান্ট লড়াই করছে। আর কিছু বোঝার আগেই জায়ান্টটি এক কোপে একটা ডাইনোসরের মাথা কেটে ফেলে আর বলে, আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই দৃশ্য দেখে নামি আর উসব আরও বেশি ভয় পেয়ে যায়। জায়ান্টটি তখন তাদের দিকে তাকিয়ে বলে, এই নাও, এটা তোমাদের জন্য গিফট, তোমরা আমার অতিথি। এই কথা শুনে নামি আর উসব অজ্ঞান হয়ে যাবার ভান করতে শুরু করে। জায়ান্টটি অবাক হয়ে ভাবে, আরে এদের আবার কি হলো? অন্যদিকে লুফিকে দেখানো হয়, যে একটা ডাইনোসরের উপর দাঁড়িয়ে আছে আর বলছে, এখান থেকে কি দারুণ দৃশ্য দেখা যাচ্ছে, আমার এখানেই খেতে ইচ্ছে করছে। ভিভি তাকে দেখে রেগে গিয়ে বলে, ওটা কোনো পিকনিক স্পট নয়, তাড়াতাড়ি নিচে নেমে এসো। লুফি তখন বলে, আমি ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি, আমার ওখানে যেতে হবে। এই বলে সে ডাইনোসরটিকে গুহার দিকে যেতে বলে, কিন্তু ডাইনোসরটা কোনো জবাব দেয় না। লুফি রেগে গিয়ে ডাইনোসরটির ঘাড় ধরে গুহার দিকে ঘুরিয়ে দেয়। ভিভি এটা দেখে আরও রেগে গিয়ে বলে, তুমি জানো তুমি কি করছো? হঠাৎই লুফি দেখে যে সামনে আরও অনেক বড় বড় ডাইনোসর চলে এসেছে। লুফি তো বেজায় খুশি, সে ভাবে এদের ওপর চড়লে তো আরও ভালো দৃশ্য দেখা যাবে। লুফি তার হাত লম্বা করে সবচেয়ে বড় ডাইনোসরটার ওপর চলে যায় আর বলে, এখান থেকে তো আরো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু তখনই পিছনের ডাইনোসরগুলো তাকে খাবার জন্য তেড়ে আসে। লুফি অবাক হয়ে বলে, আরে আমি তোমাদের কি করেছি? কিন্তু লুফি ভয় না পেয়ে তাদের সাথে মজা করতে শুরু করে। সে এক ডাইনোসর থেকে অন্য ডাইনোসরের উপর লাফাতে থাকে আর তাদের ঘাড়গুলোকে স্লাইডের মতো ব্যবহার করতে থাকে। সে ভিভিকে ডেকে বলে, তুমিও চলে এসো, খুব মজা হচ্ছে। ভিভি আর কারু তো অবাক হয়ে শুধু দেখেই যাচ্ছে। হঠাৎই লুফি পা পিছলে নিচে পড়তে থাকে, কিন্তু সে তার হাত লম্বা করে সবচেয়ে বড় আর ভয়ঙ্কর দেখতে ডাইনোসরটির মাথায় গিয়ে দাঁড়ায়। লুফি বলে, এই ডাইনোসরটার সামনে তো বাকিদের বাচ্চা মনে হচ্ছে, এটা অনেক বড়। কিন্তু ওই ডাইনোসরটা খুব রেগে ছিল। ভিভি চিৎকার করে বলে, লুফি সাবধানে, ওটাকে দেখে ঠিক মনে হচ্ছে না। আর বলার সাথে সাথেই ডাইনোসরটা লুফিকে শূন্যে ছুড়ে দিয়ে নিজের মুখে পুড়ে নেয় আর গিলে ফেলে। এটা দেখে ভিভি আর কারু ভয়ে চিৎকার করে ওঠে, ক্যাপ্টেনকে কি ডাইনোসরটা খেয়ে ফেললো? কিন্তু ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। যে ডাইনোসরটা লুফিকে গিলেছিল তার মাথাটাই শরীর থেকে আলাদা হয়ে যায়। একজন বিশাল জায়ান্ট তলোয়ারের এক কোপে সেটার মাথায় কেটে ফেলেছে। ভিভি অবাক হয়ে বলে, এত বড় মানুষ এখানে কি করছে? এদিকে লুফি ডাইনোসরের কাটা গলার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে, আমি তো ভাবলাম ডাইনোসরের পেটের ভেতরেই চলে গেলাম। সে উপরে তাকিয়ে দেখে যে কেউ একজন ডাইনোসরটির মাথা কেটে দিয়েছে। লুফি সোজা গিয়ে ওই জায়ান্টের হাতের ওপর পড়ে। জায়ান্টটি লুফিকে ধরে বলে, আমি তোমায় বাঁচিয়ে নিলাম। লুফি অবাক হয়ে বলে, তুমি কত বড়? জানা যায় এই জায়ান্টটি হলো অন্যজন, যার সাথে নামি আর উসাপের দেখা হয়েছিল, সে নয়। জায়ান্টটি লুফিকে দেখে বলে, অনেক দিন পর কোনো মানুষের দেখা পেলাম, তোমার নাম কি? লুফি তার নাম জিজ্ঞাসা করলে সে বলে, আমার নাম ডরি, আর আমি এলবাফের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। ভিভি বলে, জায়েন্টদের কথা তো আমি শুধু বইতেই পড়েছি। লুফি তখন বলে, আমার নাম লুফি আর আমি একজন পাইরেট হব। ডরি এটা শুনে হাসতে শুরু করে আর ভিভি আর কারু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডরি তখন বলে, তোমরা আমার অতিথি, আমার সাথে চলো, আমি তোমাদের মাংস রান্না করে খাওয়াবো। এই বলে ডরি তাদের নিজের আস্তানায় নিয়ে যায়। অন্যদিকে ইউসুফ আর নামির সিন দেখানো হয়। ইউসুফ ফিসফিস করে বলে, জায়েন্টটা মাংস রান্না করছে, আমাদের ঘুমের ভান করে পড়ে থাকা উচিত, এর মধ্যেই আমাদের ভালো। হঠাৎ জায়েন্টটি তাদের দিকে তাকিয়ে বলে, এরা কখন উঠবে? ইউসুফ বলে, কোনো আওয়াজ করবেন, ওর মনে হওয়া উচিত যে আমরা অজ্ঞান। নামি তখন বলে, আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে, আমার পাশে দেখো কত মানুষের হাড়গোড় পড়ে আছে।
ও নিশ্চয়ই আগের অতিথিদের খেয়ে ফেলেছে। এই বলে নামি আর ইউসুফ ওখান থেকে পালাতে শুরু করে। তারা সফলভাবে পালিয়েও যায় আর ভাবে ভাগ্যিস পালিয়ে এসেছি, না হলে ও তো আজ আমাদেরকেই খেয়ে ফেলতো। কিন্তু ঠিক তখনই তারা দেখে যে একটা বাঘ তাদের দিকে তেড়ে আসছে। তারা ভয় দৌড়াতে শুরু করে। বাঘের পর একটা ডাইনোসর তাদের পিছনে লাগে। আর যখন তারা ভাবছে যে এবার তারা শেষ, ঠিক তখনই সেই জায়েন্টটা ডাইনোসরের সামনে এসে দাঁড়ায় আর বলে, আর একটা শিকার পাওয়া গেল। জায়েন্টকে দেখে ডাইনোসরটা ভয় পালিয়ে যায়। নামি আর ইউসুফ ভাবে এবার আর বাঁচার কোনো উপায় নেই, কিন্তু জায়েন্টটা তাদের বলে, তোমরা আমাকে মদ দিয়েছ, তার বদলে আমি তোমাদের জন্য ডাইনোসরের মাংস রান্না করেছি, চলো খাবে। সে তাদের আবার নিজের জায়গায় নিয়ে যায় আর বলে, খাও, আমি এটা তোমাদের জন্যই বানিয়েছি। তারা বলে, আমাদের খিদে নেই। জায়েন্টটি বলে, আমাকে ভয় পাওয়ার দরকার নেই, এটা স্পেশাল ডাইনোসরের মাংস। কিন্তু তারা খেতে রাজি হয় না। তখন জায়েন্টটি নিজেই খেতে শুরু করে। নামি তখন জিজ্ঞাসা করে, এই আইল্যান্ডে লকপোস্ট সেট হতে কত সময় লাগে? জায়েন্টটি উত্তর দেয়, 1 বছর। এটা শুনে নামি আর উসব চমকে ওঠে আর বলে, 1 বছর? আমরা 1 বছরই আইল্যান্ডে থাকতে পারবো না। জায়েন্টটা হাসতে হাসতে বলে, আরে মাত্র 1টা বছর, আমরা রোজ একসাথে ডাইনোসর শিকার করব আর খাবো। অন্যদিকে ডরি হাসছিল আর তার সাথে লুফিও হাসছিল। লুফি আর ভিভি ডরির সাথে বসে খাচ্ছিল। ডরি বলে, তোমাদের মানুষের খাবার তো বেশ ভালো। লুফি বলে, একদম, এটা আমাদের কুক সানজি বানিয়েছে, আর যদি তুমি এটাকে খারাপ বলেছ তাহলে আমি তোমার মুখ ভেঙে দেব। ডরি রেগে গিয়ে বলে, কি বললে? তুমি আমার মুখ ভাঙবে? ভিভি অবাক হয়ে লুফির উপর রেগে যায় আর ভাবে ও সবসময় ভুল জায়গায় ভুল কথা বলে। কিন্তু ডরি হঠাৎই হাসতে শুরু করে আর বলে, তোমরা মানুষেরা সত্যিই খুব মজার। লুফি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা থাকো কেন? ডরি বলে, আমি একা থাকি না, আমি এলবাফের একজন যোদ্ধা। এলবাফ হলো গ্র্যান্ড লাইনের একটি দ্বীপ। আমি সেখানে যেতে চাই না কারণ সেই গ্রামের নিয়ম আলাদা। লুফি জিজ্ঞাসা করে, কেমন নিয়ম? ডরি জানায়, এলবাফে যদি দুজনের মধ্যে লড়াই শুরু হয় তাহলে কেউ পিছিয়ে আসতে পারে না। এলবাফের ভগবানই ঠিক করেন কে ঠিক আর কে ভুল। আমাদের দুজনের মধ্যে যে জিতবে সেই ঠিক। তাই আমি এই আইল্যান্ডে একজনের সাথে লড়াই করার জন্য এসেছি। সেও এই আইল্যান্ডেই থাকে। আমাদের লড়াই গত 100 বছর ধরে চলে আসছে, কিন্তু এখনো শেষ হয়নি। এই বলে সে হাসতে শুরু করে। লুফি অবাক হয়ে বলে, তোমরা 100 বছর ধরে লড়াই করছো? ডরি বলে, হ্যাঁ, কারণ আমরা জায়েন্ট, আমরা মানুষের থেকে অনেক বেশি দিন বাঁচি। ভিভি বলে, কিন্তু এর কোনো মানে হয় না, তোমরা 100 বছর ধরে লড়াই কেন করছো? তোমাদের তো মিলেমিশে থাকা উচিত। এবার সিন শিফট হয়ে জোরো আর সানজিকে দেখানো হয়। তারা দুজনে নিজেদের শিকার করা ডাইনোসর নিয়ে ফিরছে। জোরো বলে, আমি জিতেছি। সানজি বলে, না, আমি জিতেছি। তারা নিজেদের শিকার নিয়ে ঝগড়া করতে শুরু করে। জোরো বলে, দেখো আমি কত বড় ডাইনোসর ধরেছি। সানজি বলে, আমারটা তোমারটার চেয়েও বড়। জোরো বলে, বড় হলেই হয় না, আমার ডাইনোসরের মাংস বেশি। সানজি বলে, ঠিক আছে, আমি তোমার চেয়েও বড় ডাইনোসর ধরে আনবো। হঠাৎই তারা দেখে যে আইল্যান্ডের মাঝখানে থাকা আগ্নেয়গিরিটা ফেটে গিয়েছে। জোরো বলে, যখন এটা দ্বিতীয়বার ফাটবে তখন আমাদের কম্পিটিশন শেষ হবে আর আমরা গোয়িং মেরিতে দেখা করব। এদিকে আগ্নেয়গিরি ফাটতে দেখে ডরি বলে, সময় হয়ে গেছে। লুফি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসের সময়? অন্যদিকে নামি আর উসপের কাছে থাকা জায়েন্টটিও আগ্নেয়গিরির দিকে তাকিয়ে বলে, সময় হয়ে গেছে। উসপ জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? কিসের সময় হলো? জায়েন্টটি বলে, আমি তো তোমাদের আমার নামই বলিনি, আমার নাম রগি, আমার লড়াইয়ের সময় হয়ে গেছে। উসব জিজ্ঞাসা করে, তোমরা লড়াই কেন করছো? ব্রোগি হাসতে হাসতে বলে, আমার মনে নেই, এটা 100 বছরের পুরনো কথা। ডরিও লুফিকে বলে, যখনই এই আগ্নেয়গিরি ফাটে আমাদের লড়াই করতে যেতে হয়, এটাই আমাদের লড়াইয়ের সিগন্যাল। ভিভি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লুফি তার মুখ চেপে ধরে বলে, চুপ থাকো। লুফি বুঝতে পারে যে এটা তাদের সম্মানের লড়াই। ডরি বলে, আমাদের লড়তেই হবে, এটা আমাদের সম্মানের ব্যাপার। এই বলে সেই নিজের তলোয়ার নিয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিক থেকে ব্রোগিও তার কুঠার নিয়ে এগিয়ে আসে আর চিৎকার করে বলে, ডরি, আমি এসে গেছি। ডরি বলে, আমিও প্রস্তুত। 100 বছর পরেও আমি ভুলিনি যে আমরা রোজ এভাবেই লড়াই করি। এরপর ডরি আর ব্রোগি একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের তলোয়ার আর কুঠারের আঘাতে এত জোরে আওয়াজ হয় যে পুরো লিটল গার্ডেন দ্বীপটা কেঁপে ওঠে। লুফি আর ভিভি তাদের লড়াই দেখে অবাক হয়ে যায়। লুফি মাটিতে বসে পড়ে বলে, এদের লড়াইটা সত্যিই অদ্ভুত, এরা এত বড়, আমি তো স্বপ্নেও এমন লড়াইয়ের কথা ভাবতে পারিনি। এরপর সিন দেখানো হয় মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইনকে। তারা এখনো বেঁচে আছে আর লিটল গার্ডেনে উপস্থিত। একটি ডাইনোসর তাদের আক্রমণ করলে মিস ভ্যালেন্টাইন নিজের ওজন বাড়িয়ে ডাইনোসরটিকে মেরে ফেলে। তারা মিস্টার 3 এর বানানো একটি বরফের ঘরে প্রবেশ করে আর দেখে যে ভেতরে মিস্টার 3 আর মিস গোল্ডেন উইক বসে আছে। মিস্টার 3 বলে, মিস্টার 5, আমি তো ভেবেছিলাম ওই তলোয়ারবাজ তোমাকে মেরেই ফেলেছে। মিস্টার 5 বলে, আমি এত সহজে মরার পাত্র নই। মিস্টার 3 তখন একটি বাউন্টি পোস্টার দেখিয়ে বলে, তোমাদের জন্য একটি নতুন মিশন আছে। এই দুই জায়ান্ট ডরি আর ব্রোগি, এদের ওপর 100 মিলিয়ন করে, অর্থাৎ মোট 200 মিলিয়ন বেরিজের বাউন্টি
বাউন্টি আছে। এই পোস্টার 1 বছর পুরনো, কিন্তু আজ পর্যন্ত এদের কেউ মারতে পারেনি, কিন্তু আমি জানি তোমরা এটা করতে পারবে। মিস্টার 3 ডরি আর ব্রগিকে মারার নির্দেশ দিয়ে দেয়, আর এই পয়েন্টেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতে দেখানো হয় দুই জায়ান্ট ব্রগি আর ডরি একে অপরের সাথে ভয়ঙ্করভাবে লড়াই করছে। তাদের অস্ত্রের আঘাতে এত জোরে আওয়াজ হচ্ছে যে তা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, আর আশেপাশের গাছপালা পর্যন্ত কাঁপতে শুরু করেছে। তারা দুজনেই একে অপরের ওপর চিৎকার করছে আর প্রচণ্ড রেগে আছে। এই সবকিছু লুফি আর ভিভি অবাক হয়ে দেখছে। আওয়াজ এতটাই তীব্র যে কারো তো ভয় নিজের কান বন্ধ করে রেখেছে। লুফি বলে, আমি জীবনে এমন কিছু দেখিনি, ওদের অস্ত্রের কি ভয়ঙ্কর আওয়াজ। ব্রগির আগে চিৎকার করে বলে, আজ হয়তো আমাদের শেষ লড়াই, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। এই বলে ব্রগি তার কুঠার দিয়ে ডরির মাথায় আঘাত করে, কিন্তু ডরির হেলমেট তাকে বাঁচিয়ে নেয়। যদিও আঘাতে ব্রগির কুঠারটাই ভেঙে যায়। উসব বলে, যদি হেলমেটটা না থাকতো তাহলে তো সঙ্গে সঙ্গেই মারা যেত। কিন্তু ডরি আর ব্রগি কেউই হার মানতে রাজি নয়, তারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। উসব অবাক হয়ে বলে, এটা কেমন লড়াই? যারা লড়ছে তারা নিজেরাই জানে না যে কেন লড়ছে, আর তাও 100 বছর ধরে লড়ে যাচ্ছে। সে আরও বলে, এমন লড়াই দেখার সুযোগ হয়তো আর কখনো পাওয়া যাবে না। নামি তখন বলে, আর পালানোরও এমন সুযোগ আর পাওয়া যাবে না, আমাদের এখান থেকে যাওয়া উচিত। এই বলে সে গোয়িং মেরির দিকে যেতে চায়, কিন্তু হঠাৎই সে দেখে যে উসব খুব মনোযোগ দিয়ে তাদের লড়াইটা দেখছে। উসবকে কোনো লড়াই এত মনোযোগ দিয়ে দেখতে সে আগে কখনো দেখেনি। উসব তখন বলে ওঠে, এরাই হলো সত্যিকারের যোদ্ধা। সে বলে, দেখো 100 বছর ধরে ওরা লড়ছে, কারণটা হয়তো ভুলে গেছে, কিন্তু ওরা জিততে চায়। এটা হলো দুই পুরুষের মধ্যেকার সম্মানের লড়াই। এদের মধ্যে একজন হারলে অন্যজন বিজয়ের পতাকা তুলবে, যা তাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান। নামি বলে, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু উসব বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমিও তাদের মতো হতে হবে। এলবাফের এক সাহসী যোদ্ধা। নামি অবাক হয়ে বলে, তুমি কি বলছো? তুমি কি ওদের মতো জায়েন্ট হতে চাও? উসব রেগে গিয়ে বলে, আমার জায়েন্ট হওয়ার কথা বলছি না, আমি তাদের মতো একজন সাহসী যোদ্ধা হতে চাই যে শুধু জেতার জন্যই লড়াই করে। আমি একদিন ওদের মতোই হব। অন্যদিকে মিস ভ্যালেন্টাইনকে দেখানো হয় যে তার ডেভিল ফ্রুটের ক্ষমতা ব্যবহার করে হালকা হয়ে হাওয়ায় উঠছে আর বলছে, এখান থেকে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। মিস্টার 5 তাকে বলে, তাড়াতাড়ি নিচে নেমে আসো, না হলে জায়েন্টগুলো তোমাকে দেখে ফেলবে। মিস ভ্যালেন্টাইন বলে, চিন্তা করো না, ওরা নিজেদের লড়াইয়ে ব্যস্ত। সে নিচে নেমে এসে বলে, মিস্টার 3 যেমনটা বলেছে, আমাদের এখন মিশন শুরু করা উচিত। লড়াইয়ের ময়দানে ডরি আর ব্রগি দুজনেই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। ডরি বলে, আমি তোমাকে হারিয়েই এলবা ফিরে যাব। ব্রগিও বলে, আমিও তাই করব। এরপর তারা একে অপরকে সজোরে পাঞ্চ মারে আর দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। ডরি বলে, আজ পর্যন্ত আমাদের ৭৩,৪৬৬টা ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ আমাদের মধ্যে কেউই জেতেনি। এই বলে তারা দুজনেই হাসতে শুরু করে। হা 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 হা। তাদের হাসিতে পুরো দ্বীপটা কেঁপে ওঠে। ব্রগি তখন বলে, আমার কাছে নতুন অতিথি এসছে, অনেক দিন পর এই দ্বীপে মানুষ এসছে, আর তারা আমাকে মদও দিয়েছে। ডরি বলে, হ্যাঁ, আমার কাছেও কিছু মানুষ এসছে। ব্রগি তখন বলে, তুমি কি একটু মদ পান করতে চাও? ডরি খুশি হয়ে রাজি হয়ে যায়। ডরি তখন ব্রগির দেওয়া মদের বোতলটা নেয়, যেটা আসলে উসপ আর নামি ব্রগিকে দিয়েছিল। ডরি বলে, অনেক দিন পর মদ পান করব, তোমার বন্ধুদের অনেক ধন্যবাদ। ভিভি তখন জিজ্ঞাসা করে, তুমি যে বলেছিলে লক পোস্ট সেট হতে 1 বছর লাগে, সেটা কি সত্যি বলছিলে? ডরি বলে, আমি এসব নিয়ে মজা করি না। এই দ্বীপে তোমরা অনেক মানুষের কঙ্কাল দেখতে পাবে, অনেকেই এখানে এসছিল, কিন্তু 1 বছর পর্যন্ত টিকতে পারেনি। কেউ ডাইনোসরের পেটে গেছে, কেউ ক্ষুধায় মরেছে, আবার কেউ দুর্ঘটনার শিকার হয়েছে। লুফি বলে, 1 বছর এখানে থাকলে তো আমি বোরিং হয়ে যাব। ডরি বলে, তোমাদের কাছে যদি ইটার্নাল পোজ থাকতো তাহলে হয়তো তোমরা এখান থেকে বের হতে পারতে, কিন্তু আমাদের কাছে সেটা নেই। ভিভি চিন্তিত হয়ে বলে, তাহলে অ্যালাবাস্টা কিংডমের কি হবে? ডরি হেসে বলে, একটা উপায় আছে, যে কোনো একদিকে এগোতে থাকো, ভাগ্যুল ভালো থাকলে ঠিক পৌঁছে যাবে। ভিভি এটা শুনে রেগে যায়। সে ভাবে, ডরি কি জানে না অ্যালাবাস্টা কিরকম বিপদের মধ্যে আছে? অন্যদিকে ব্রগি তার ভাঙা কুঠারটা ঠিক করছিল। উসব তাকে বলে, আমিও তোমার মতো সমুদ্রের একজন সাহসী যোদ্ধা হতে চাই। ব্রগি বলে, তার মানে তুমি একজন জায়েন্ট হতে চাও? উসব বলে, না, আমি জায়েন্ট হতে চাই না, আমি তোমার মতো যোদ্ধা হতে চাই। ব্রগি তখন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, মানুষের জীবন আমাদের থেকে অনেক ছোট, তাই তোমাদের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। কখনো সাহস দেখানো ছাড়বে না। যদি মনে হয় সাহস দেখাতে গিয়ে মারা যেতে পারো, তাহলেও ভয় পাবে না। যে বীরত্ব দেখাতে গিয়ে মারা যায়, সেই আসল যোদ্ধা। উসব এই কথা শুনে খুব অনুপ্রাণিত হয়। এদিকে ডরি মদ পান করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু যেই সে মদটা পান করে, তার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে, আর মদটা তার গলার ভেতরে, পেটের ভেতরে
এমনকি মুখের ভেতরেও ফেটে যায়। চারিদিক ধোঁয়ায় ভরে যায় আর তার চোখ লাল হয়ে যায়। লুফি চিৎকার করে বলে, মদ পান করার পর ওর মুখটা ফেটে গেল কি করে? ভিভি বলে, মদটার মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। ডরি মাটিতে লুটিয়ে পড়ে আর তার মুখ থেকে ধোঁয়া বেরোতে থাকে। লুফি রেগে গিয়ে বলে, তাকে মদ দিয়েছিল কে? ডরি কি মারা গেল? ভিভি বলে, জায়েন্টরা তো সহজে মরে না। লুফির মনে পড়ে মদটা পান করার সময় ডরির মুখটা কেমন অদ্ভুত হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। লুফি রেগে গিয়ে বলে, ওরা 100 বছর ধরে লড়াই করেও মরেনি, আর আজ আমাদের জন্য মারা যাবে? ঠিক তখনই ডরি তাদের পেছনে এসে দাঁড়ায় আর বলে, মানুষেরা সবসময় খারাপ হয়, আমি তোমাদের ছাড়ব না। লুফি বলে, তুমি ভুল বুঝছো। ডোরি বলে, এই মদটা আমাকে ব্রোগি দিয়েছে, আর ব্রোগিকে তোমাদের বন্ধুরা। ব্রোগি এমন কাজ কখনোই করবে না, কারণ আমরা দুজনে এলবাফের যোদ্ধা। এই নোংরা চাল নিশ্চয়ই কোনো মানুষই চেলেছে। লুফি বুঝতে পারে যে ডোরি এখন কথা শুনবে না। ভিভি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডোরি তলোয়ার দিয়ে আঘাত করে। হঠাৎ তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে আর তার গতি কমে যায়। লুফি লাফ দিয়ে তার তলোয়ারের ওপর চড়ে যায় আর তাকে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু ডোরি তাকে নিচে ফেলে দেয়। এরপর লুফি তার গুমুগুমুনো মিয়ের পাওয়ার ব্যবহার করে নিজের হাত জঙ্গলে পাঠিয়ে দেয় আর নিজেকে সেই দিকে টেনে নিয়ে যায়। সে নিজেকে একটি গুলতির মতো ব্যবহার করে সজোরে এসে ডোরির পেটে আঘাত করে। ডোরি এই আঘাতে ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। লুফি বলে, তোমাকে আটকানোর জন্য এটা করা ছাড়া আমার আর অন্য উপায় ছিল না। ডোরির আগে তার পা দিয়ে লুফিকে পিষে দেওয়ার চেষ্টা করে। ভিভি ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ডোরির শরীর দুর্বল হওয়ায় সে নিজেই মাটিতে পড়ে যায়। লুফি মাটির মধ্যে গেঁথে যাওয়ায় বেঁচে যায়। তখন লুফি বলে, ডোরি যেমনটা বলেছিল এটা ব্রোকির কাজ হতেই পারে না, তাহলে কে এর পেছনে আছে? কে তার মদের মধ্যে বিষ মিশিয়েছে? আর তখনই সিন দেখানো হয় মিস্টার 3-কে। সে হাসতে হাসতে বলছে, বিনা লড়াইয়ে যুদ্ধ জেতাই আমরা আসল কাজ। মিস্টার 5, তুমি খুব ভালো কাজ করেছো। পেটের ভেতরে মদটা ফেটে যাওয়ায় ওর ভেতরে সব অর্গ্যান নষ্ট হয়ে গেছে, ও এমনিতেও মরতে চলেছে। হঠাৎ আগ্নেয়গিরিটা আবার ফেটে ওঠে। ব্রোগি সেটা দেখে বলে, লড়াইয়ের সময় আবার হয়ে গেছে। উসব তাকে আটকানোর চেষ্টা করে বলে, তোমার ক্ষত এখনো সারেনি, তুমি লড়াই করতে যেও না। কিন্তু ব্রোগি বলে, এলবাফের যোদ্ধারা ছোটখাটো কারণ দেখিয়ে লড়াই থেকে পালায় না। সবাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে লড়াইয়ের জন্য বেরিয়ে পড়ে। ঠিক তখনই সে ডোরির আওয়াজ শুনতে পায়। ডোরি বলছে, হয়তো এটাই আমার শেষ লড়াই হবে, কিন্তু আমি জিতেই মরব, অর্থাৎ তোমাকে হারিয়েই মরব। এই বলে ডোরি লড়াই করার জন্য এগিয়ে যায়, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে শুরুতে দেখানো হয় ডরি মদের বিস্ফোরণে আহত হওয়া সত্ত্বেও লড়াই করার জন্য উঠে দাঁড়িয়েছে। লুফি আর ভিভি তাকে আটকানোর চেষ্টা করে আর বলে যে এই অবস্থায় সে লড়াই করতে পারবে না, কিন্তু ডরি তাদের কথা না শুনে একটা বিশাল বড় পাথর তুলতে শুরু করে। সে লুফির দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমার ওপর সন্দেহ করেছিলাম যে তুমি আমার মদের সাথে কিছু মিশিয়েছ। এই বলে ডরি বিশাল পাথরটা তুলে নেয়। ভিভি বুঝতে পারে যে ডরি কি করতে চলেছে। সে লুফিকে চিৎকার করে সরে যেতে বলে। ডরি পাথরটা তুলে সোজা লুফির ওপরে রেখে দেয়। লুফি চিৎকার করে বলে, আমার ওপর এত বড় পাথর কেন রাখলে, আর তুমি কোথায় যাচ্ছ? ডরি বলে, আমরা 100 বছর ধরে লড়াই করছি, আমি চাই না আমার শেষ লড়াইয়ে কেউ বাধা দিক। আমি বুঝতে পেরেছি এটা হয়তো এলবাফের ঈশ্বরেরই সিদ্ধান্ত, কিন্তু আমাকে আমার শেষ লড়াইটা জিততেই হবে। এই বলে সে ব্রোগির সাথে লড়াই করতে বেরিয়ে পড়ে। লুফি চিৎকার করে বলে, এর সাথে তোমাদের এলবাফের ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। যদি ঈশ্বর তোমাদের মরতে বলে তোমরা কি মরে যাবে? নিজের ভাগ্য নিজের হাতে থাকে। সে আরও বলে, যারা তোমাদের লড়াইয়ের মাঝে চিটিং করেছে আমি তাদের ছাড়ব না। ডরি বলে, তোমার কথা একদম ঠিক, কিন্তু এখন চুপ থাকো, তোমরা মানুষেরা আমাদের জায়েন্টটা কথা কখনোই বুঝতে পারবে না। অন্যদিকে উসব ব্রোগিকে উৎসাহ দিয়ে বলে, তুমিই জিতবে, তুমিই সত্যিকারের যোদ্ধা। ব্রোগি বলে, হ্যাঁ উসব, তুমি ঠিকই বলেছ, এবার আমিই জিতব। নামি তখন উসবকে বলে, অনেক হয়েছে, এবার চলো। উসব রেগে গিয়ে বলে, তোমার মতো মেয়েরা একজন যোদ্ধার সম্মান কি বুঝবে? নামি বলে, আমি শুধু এটা জানি যে লক পোস্ট সেট হতে 1 বছর লাগবে, আর আমরা 1 বছর এখানে থাকবো না। এই বলে সে উসবকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার সিন দেখানো হয় ডরি আর ব্রোগির লড়াইয়ের ময়দানে। ডরি জিজ্ঞাসা করে, মদটা কেমন লাগলো? ডরি হসতে আসতে বলে, মনে হলো যেন এলভাফের ঈশ্বর ব্যক্তিগতভাবে দিয়েছেন। এই বলে তারা আবার লড়াই শুরু করে দেয়। ব্রোগি বুঝতে পারে যে ডরি আজ কেমন যেন অদ্ভুত আচরণ করছে। লুফি পাথরের নিচ থেকে চিৎকার করতে থাকে, তাড়াতাড়ি এই পাথরটা সরাও, আমাকে ওদের কাছে যেতে হবে। ভিভি অবাক হয়ে ভাবে, এই ছেলেটা মাত্রই ওদের সাথে পরিচিত হলো আর এখনই ওদের জন্য এত চিন্তা করছে। লুফি বলে, যারাই এই নোংরা চালটা চেলেছে আমি তাদের ছাড়ব না। হঠাৎ ভিভি দেখে যে তার হাঁস কারু আশেপাশে নেই, কারু জঙ্গলের মধ্যে ঘুরছিল, আর তখনই পেছন থেকে আওয়াজ আসে, এটা তো প্রিন্সেস ভিভির পোষা হাঁস, তাই না? কারু পেছনে তাকিয়ে দেখে যে মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন দাঁড়িয়ে আছে। কারু পালানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার 5 তাকে ধরে ফেলে। অন্যদিকে জোরো জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলে আর ভাবে, আমি এটা কোথায় চলে এলাম? হঠাৎ সে দেখে যে একটা গাছের পাশে নামি দাঁড়িয়ে আছে। জোরো খুশি হয়ে বলে, যাক, নামিকে পাওয়া গেল। সে নামির কাছে গিয়ে দেখে যে নামি খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে।
এবার সিন দেখানো হয় উসপের। সে একটা ডাইনোসরের তাড়া খেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, নামি তুমিও দৌড়াও। তার সাথে নামিও দৌড়াচ্ছে। তার মানে নামি জোরোর কাছেও আছে, আবার উসপের কাছেও আছে। দৌড়াতে দৌড়াতে নামি ক্লান্ত হয়ে পড়ে আর বলে, আমি আর দৌড়াতে পারছি না। হঠাৎই সে দেখে যে তার সামনে লুফি দাঁড়িয়ে আছে। নামি খুশি হয়ে লুফির কাছে যায় আর দেখে যে লুফিও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। উসপ দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায়, কারণ সে নামির চিৎকার শুনতে পায়। সে পেছনে তাকিয়ে দেখে নামি নেই। উসপ ভয় পেয়ে যায় আর ভাবে তার মানে নামিকে ডাইনোসরটা খেয়ে ফেললো। সে লুফিকে খবরটা দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে। উসপ লুফির কাছে এসে দেখে যে লুফি পাথরের নিচে চাপা পড়ে আছে। সে চিৎকার করে বলে, নামিকে ডাইনোসর খেয়ে ফেলেছে, নামি মারা গেছে। লুফি অবাক হয়ে বলে, কি বলছিস তুই? উসপ পুরো ঘটনাটা বলে। ভিভি তখন বলে, আমার সন্দেহটা তাহলে ঠিক দিকেই যাচ্ছে। যদি ডাইনোসর ওকে খেত তাহলে তোমার পেছনেও আসতো। ব্যারক ওয়াক্সের লোকেরা হয়তো এই দ্বীপে এসে গেছে। ভিভি জানায়, উসপ আর সানজি ছাড়া লুফি, জোরো আর নামি আমরা সবাই ক্রোকোডাইলের আসল পরিচয় জেনে গিয়েছি। তাই ব্যারক ওয়ার্কস আমাদের মারতে চায়। ডরির মদের মধ্যে বোমাও ওরাই মিশিয়েছিল। এই কথা শুনে উসপ প্রচন্ড রেগে যায় আর বলে, ওদের এত সাহস! 100 বছরের পুরনো একটা লড়াইকে ওরা এইভাবে ধ্বংসপ্রাপ্ত করে দিল। লুফিও রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে মিস্টার থ্রি আর মিস গোল্ডেন উইক জঙ্গলে বসে চা খাচ্ছিল। মিস্টার থ্রি বলে, সময় হয়ে গেছে, আর তার মাথার ওপরের চুলগুলিতে আগুন জ্বলে ওঠে। লড়াইয়ের ময়দানে ডরি আর ব্রোগি লড়াই করছিল। হঠাৎই একটা অদ্ভুত তরল পদার্থ এসে ডরির পায়ের নিচে ছড়িয়ে পড়ে আর ডরি পা পিছলে পড়ে যায়। ডরি ভাবে এলবাফের ঈশ্বরই চাইছে সে হারতে চলেছে। সে বলে, তাহলে কি আজ আমি হারতে চলেছি? ব্রোগি এই সুযোগে সদ্ব্যবহার করে আর তার কুঠার দিয়ে ডরির বুকে সজোরে আঘাত করে। একটা প্রচণ্ড আওয়াজ হয়। লুফি, ভিভি আর উসপ আওয়াজটা শুনে চমকে ওঠে। তারা দেখে আকাশের রক্ত ছড়িয়ে পড়েছে। সবাই বুঝতে পারে দুজনের মধ্যে একজন মারা গেছে। ডরি চিৎকার করছে, তাহলে কি এটাই শেষ? তার হাত থেকে তলোয়ারটা মাটিতে পড়ে যায়। ব্রোগি জিতে যায়। লুফি বুঝতে পারে কি হয়েছে। সে রাগে চিৎকার করে মাটিতে ঘুষি মারতে শুরু করে আর বলে, এটা চিটিং! ব্যারক ওয়ার্কস, আমি তোদের ছাড়ব না। লুফির চিৎকারের আওয়াজ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মিস গোল্ডেন উইক মিস্টার থ্রিকে বলে, স্ট্র হ্যাট, লুফি চিৎকার করছে। ব্রোগি ডরিকে হারিয়ে খুব খুশি হয়, কিন্তু তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে বলে, ৭৩,৪৬৭টা ম্যাচের মধ্যে অবশেষে আমি জিতলাম। ঠিক তখনই মিস্টার থ্রি তার সামনে এসে বলে, ওকে মেরে তো তুমি বেশ খুশি হয়েছ। তোমার এই চোখের জল কি খুশির নাকি দুঃখের? ব্রোগি অবাক হয়ে বলে, তোমরা কারা আর এখানে কিভাবে এলে? মিস্টার থ্রি বলে, আমার নাম মিস্টার থ্রি আর এ হলো আমার অ্যাসিস্ট্যান্ট মিস গোল্ডেন উইক। আমরা তোমাদের মারতে এসেছি। সে ব্রোগিকে তার পায়ের দিকে দেখতে বলে। ব্রোগি দেখে যে তার পা একটা সাদা রঙের তরল পদার্থে আটকে গেছে। সে বলে, আমার পা তো নড়ছে না। উসব রেগে গিয়ে বলে, আমার খুব রাগ হচ্ছে, আমি একাই ব্যারক ওয়ার্কসের সাথে লড়তে যাচ্ছি। ভিভি বলে, আমিও তোমার সাথে আসছি। কিন্তু তখনই তারা দেখে যে তাদের সামনে মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন দাঁড়িয়ে আছে আর তারা কারুকে আহত অবস্থায় ছুঁড়ে ফেলে দেয়। ভিভি দৌড়ে কারুর কাছে যায় আর বলে, কারু, তোমার কি হয়েছে? কারুকে দেখে মনে হচ্ছিল তাকে খুব মারা হয়েছে। ভিভি রেগে গিয়ে বলে, তোমরা আমার কারুর সাথে কি করেছো? মিস্টার ফাইভ বলে, আমরা ওকে তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও কিছু বলেনি, তাই আমরা ওকে একটু মেরেছি। ভিভি রাগে ফুঁসে ওঠে। উসব বলে, তোমরাই তো ডরির মদের সাথে গন্ডগোল করেছিলে। মিস্টার ফাইভ বলে, হ্যাঁ, ওটা আমরাই করেছিলাম। লুফি পাথরের নিচ থেকে বলে, একবার আমাকে এখান থেকে বের হতে দে, তারপর আমি তোদের ছাড়ব না। ভিভি তাদের মারার জন্য এগিয়ে যায়, কিন্তু মিস্টার ফাইভ আর উসব একসাথে তার সাথে যোগ দেয়। উসব তার বিস্ফোরক হামলা মিস্টার ফাইভের উপর করে। উসব ভাবে তার নিশানা ঠিক জায়গায় লেগেছে, কিন্তু ধোঁয়ার মধ্যে থেকে মিস ভ্যালেন্টাইন উড়ে আসে আর বলে, তোমরা আমাদের হারাতে পারবে না। ধোঁয়ার ভেতর থেকে মিস্টার ফাইভের হাত বেরিয়ে আসে আর সে উসবকে একটা বিস্ফোরণে উড়িয়ে দেয়। মিস ভ্যালেন্টাইন নিজের ওজন বাড়িয়ে উসবের উপর ঝাঁপিয়ে পড়ে। ভিভি মিস্টার ফাইভের সাথে লড়ছিল, কিন্তু সে পেন উঠছিল না। মিস্টার ফাইভ তার গলা চেপে ধরে আর বলে, অবশেষে তুমি আমার হাতে ধরা পড়লে প্রিন্সেস ভিভি। লুফি চিৎকার করে বলে, একবার আমি এখান থেকে বের হই, আমি তোদের ছাড়ব না। মিস্টার ফাইভ ভিভিকে বলে, আমি যা করছি সব মিস্টার থ্রির নির্দেশে করছি। মিস্টার থ্রির নাম শুনে ভিভি ভয় পেয়ে যায়। সে বলে, তার মানে ওয়্যাক্স ফ্রুটের ব্যবহারকারী এই দ্বীপেই আছে? মিস্টার ফাইভ বলে, হ্যাঁ, লোকে তাকে ক্যান্ডেল ম্যানও বলে। তার ক্ষমতা খুব অদ্ভুত। তোমরা সবাই এই দ্বীপেই মারা পড়বে। আর এই পয়েন্টেই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে লুফি চিৎকার করে ব্যারক ওয়ার্কসকে বলছে, তোমরা যা করছো এর পরিণাম তোমাদের ভুগতে হবে। এরপর সিন দেখানো হয় ব্রগির, যার পুরো শরীরটা একটা অদ্ভুত সাদা তরল পদার্থে আটকে যাচ্ছে। আর মিস্টার থ্রি এটা দেখে খুব খুশি হচ্ছে। দেখা যায়
মিস্টার 3 এর হাত থেকেই ওই মোমের মতো তরলটা বেরিয়ে আসছে, যা দিয়ে সে ব্রগিকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। ব্রগি অবাক হয়ে বলে, তুমি এমন কেন করছো? মিস্টার 3 হাসতে হাসতে বলে, আমি তো শুধু আমার কাজ করছি, এটা আমার শিল্প, আর এই শিল্পের কারণেই আজ তুমি মরতে চলেছ। অন্যদিকে ভিভিকে মিস ভ্যালেন্টাইন ধরে রেখে আর বলছে, তুমি কি সত্যিই ভেবেছিলে যে ব্যারক বক্স থেকে পালাতে পারবে? ভিভি তাকিয়ে দেখে বিস্ফোরণে উসব আহত হয়ে পড়ে আছে, আর কারুও অজ্ঞান, এমনকি লুফিও সেই বিস্ফোরণের আঘাতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিস ভ্যালেন্টাইন বলে, দেখো 30 মিলিয়নের বাউন্টি কিভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিস্টার 5 বলে, তোমাদের ব্যারক ওয়াক্সের ব্যাপারে নাক গলানো উচিত হয়নি, এখন তুমি তো মরবেই, আর তোমার সাথে থাকা এই 30 মিলিয়নের বাউন্টিটাও আমাদের হবে, তোমার বাকি বন্ধুদেরও আমরা ধরে ফেলেছি। জোরোর কথা শুনে লুফি হেসে উঠে আর বলে, যদি তোমরা জোরোকে ধরে থাকো তাহলে সাবধানে থেকো, কখন যে তোমাদের ঘাটটা শরীর থেকে আলাদা করে দেবে টেরও পাবে না। এই বলে লুফির আগে মিস্টার 5-এর জুতোর ওপর থুথু ফেলে দেয়। এটা দেখে মিস্টার 5 রাগে অন্ধ হয়ে যায়। মিস ভ্যালেন্টাইন বলে, এর মৃত্যু মনে হয় খুব কাছে চলে এসেছে। মিস্টার 5 তার ডেভিল ফ্রুটের শক্তি ব্যবহার করে লুফির মুখে একের পর এক বিস্ফোরণ সহ লাথি মারতে শুরু করে। ভিভি দূর থেকে চিৎকার করতে থাকে। মিস্টার 5-এর ভয়ঙ্কর মারে লুফির অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। মিস ভ্যালেন্টাইন বলে, ও মনে হয় মরে গেছে, কিন্তু ধোঁয়ার মধ্যে থেকে লুফির হাত বেরিয়ে আসে, আর সে বলে, আমি এত সহজে মরব না। এই বলে সে আবার অজ্ঞান হয়ে যায়। মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন ভিভিকে টিনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। ভিভি যেতে যেতে চিৎকার করে বলে, লুফি ওঠো, এদের সবাইকে হারিয়ে দাও। অন্যদিকে গ্রগি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু মিস্টার 3 তাকে বলে, কোনো লাভ নেই, আমার এই মোম একবার শুকিয়ে গেলে লোহার থেকেও শক্ত হয়ে যায়। সে বলে, আমার দিকে এইভাবে বেগে তাকিয়ে কি হবে? তুমি তো তোমার 100 বছরের লড়াইটা জিতে গেছো, আর সেটাও আমার জন্য। গ্রগি অবাক হয়ে বলে, তোমার জন্য মানে? মিস্টার 3 বলে, হ্যাঁ, এই জয়টা তুমি আমার জন্যই পেয়েছো, আমি তো তোমার বন্ধুকে আহত করে দিয়েছিলাম, অর্থাৎ তুমি চিটিং করে জিতেছো। এই কথা শুনে ব্রগির রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই মিস ভ্যালেন্টাইন ভিভিকে নিয়ে সেখানে আসে। ভিভি মিস্টার 3-কে দেখে চিৎকার করে বলে, তোমাদের এত সাহস হলো কি করে ডরির মধ্যে বোমা মেশানোর? সেই মদটা ওর পেটের ভেতরে ফেটে যাচ্ছে। এই কথাগুলো ব্রগির কানে যায়। সে মনে মনে কষ্ট পেতে থাকে আর ভাবে, ডরিকে মদটা তো আমি দিয়েছিলাম, ও নিশ্চয়ই ভেবেছে যে আমি ওকে বিষাক্ত মদ দিয়েছি, আর ও আহত অবস্থাতেই আমার সঙ্গে লড়ছিল। তার মনে পড়ে যায় যখন সে ডরিকে জিজ্ঞাসা করেছিল মদটা কেমন লেগেছে, তখন ডরি বলেছিল মনে হলো যেন এলবাফের ঈশ্বর পাঠিয়েছেন। ব্রগি বুঝতে পারে ডরি সব জেনেও সম্মানের জন্য লড়াইটা লড়েছে। মিস্টার 3 তার মোমের শক্তি দিয়ে ভিভির পা বেঁধে ফেলে। এরপর সে তার হাত থেকে প্রচুর পরিমাণে মোম বের করে একটা বিশাল পিলার তৈরি করে, যার ওপরে অনেকগুলো মোমবাতি ঘুরতে থাকে। মিস্টার 5 তখন জোরো আর নামিকে বেঁধে নিয়ে আসে। জোরোর মাথায় পা রেখে সে বলে, আমি এদের ধরে এনেছি। নামি আর জোরো অবাক হয়ে পিলারটা দেখতে থাকে। মিস্টার 5 বলে, ওই স্ট্র হ্যাটকে হারানো তো খুব সহজ ছিল। জোরো এটা শুনে হাসতে শুরু করে। মিস্টার 5 জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? মিস্টার 3 তখন পিলারটা চালু করে দেয়, আর সেটা গোল গোল ঘুরতে শুরু করে। মিস্টার 5 ভিভি, জোরো আর নামিকে পিলারের ওপর দাঁড় করিয়ে দেয়। জোরো বলে, মনে হচ্ছে যেন আমাদের মোমবাতির মতো লাগিয়ে দেওয়া হয়েছে। নামি বলে, আমাদের পাগুলো এর ভেতরে আটকে গেছে, আমরা নড়তেও পারছি না। জোরো তার তলোয়ার বের করে মোমটা কাটার চেষ্টা করে, কিন্তু পারে না। সে বলে, এটা তো সত্যিই খুব শক্ত। মিস্টার 5 হাসতে হাসতে বলে, জানো তোমাদের সাথে কি হতে চলেছে? এটার নাম হলো ক্যান্ডেল সার্ভিস। ওপরের মোমবাতিগুলো থেকে গরম মোম গলে তোমাদের ওপর পড়বে, আর তোমরাও মোমের পুতুল হয়ে যাবে। এই কথা শুনে নামি ভয়ে চিৎকার করতে থাকে। মিস্টার 5 ব্রগিকে উদ্দেশ্য করে বলে, দেখো জায়েন্ট, তুমি তোমার বন্ধুকে মারার খুশিতে মেতে আছো, কিন্তু তুমি জানো না যে তোমার বন্ধু আগের থেকেই আহত ছিল। ব্রগি তখন গর্জে ওঠে আর বলে, আমি জানতাম। সবাই অবাক হয়ে যায় আর বলে, আমি জানতাম যে ডোরি আহত। আমি ওকে এই জন্য মেরেছি কারণ ও একজন যোদ্ধা, আর ও তোমাদের মতো লোকের হাতে মরতে চায়নি। ও একটা লড়াইয়ে মরতে চেয়েছিল, কারণ সেটাই ওর জন্য গর্বের, তাই আমি ওকে মেরেছি। এই বলে ব্রগি রাগে তার সমস্ত শক্তি দিয়ে মিস্টার 3-র মোমের বাঁধন এক ঝটকায় ভেঙে ফেলে আর বলে, আমি অন্তত আমার বন্ধুর ডোরির ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারবো। মিস্টার 3 ভয় পেয়ে যায় আর ব্রগির দিকে একটা বোমা ছোড়ে। বিস্ফোরণে ব্রগি আহত হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে লুফির জ্ঞান ফেরে। সে উসাবকে বলে, ওরা যা করেছে তুই কি ওদের মাফ করে দিবি? উসাব বলে, আমি ওদের কখনোই মাফ করব না। লুফি বলে, তাহলে ঠিক আছে, আমিও মাফ করব না। তখন আহত কারু সেখানে আসে আর তার ঠোঁট দিয়ে লুফিকে বের করার জন্য মাটি ঘুরতে শুরু করে। লুফি বলে, তুইও খুব রেগে আছিস তাই না? ঠিক আছে, চল আমরা একসাথে প্রতিশোধ নেব। মিস্টার 3 ব্রগিকে আবার তার মোমের শক্তিতে বন্দি করে ফেলে। এবার সে ব্রগির হাত পায়ে মোমের পেরেক গেঁথে দেয়। ব্রগি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জোরো রাগে মিস্টার 5-কে দেখছিল। মিস্টার 3 মোমবাতির পিলারটা আরো দ্রুত ঘোরাতে শুরু করে। নামি বলে, গরম মোম আমাদের নিঃশ্বাসের সাথে ফুসফুসে চলে যাচ্ছে। ব্রগি কাঁদতে কাঁদতে বলে, আমাদের 100 বছরের লড়াইটা এই লোকগুলোর জন্য নষ্ট হয়ে গেল। জোরো তখন ব্রগিকে বলে, তুমি এখনো হার মানোনি, নাটক বন্ধ করো। সে তার তলোয়ার বের করে বলে, চলো আমরা দুজন মিলেই এদের শেষ করে দিই। নামি বলে, তুমি তলোয়ার কেন বের করছো?
কি করতে চলেছ তুমি? জোরো বলে, যদি আমি আমার নিজের পা দুটো কেটে ফেলি তাহলে আমি এখান থেকে সহজেই বের হতে পারবো। নামি বলে, মজা করো না, পা কেটে ফেললে তুমি লড়াই করবে কি করে? জোরো বলে, কে বলেছে আমি লড়াই করতে পারবো না? এদের মতো লোকের জন্য আমি পা ছাড়াই যথেষ্ট। জোরো নিজের পা কাটার জন্য তলোয়ার তোলে। নামি ভয়ে চোখ বন্ধ করে নেয়। ভাই, দিস ইজ সো ফাকিং ম্যাড। জোরোর মাথা অন্য লেভেলে কাজ করে। ঠিক সেই মুহূর্তে লুফি, উসপ আর কারু জঙ্গলের ভেতর থেকে দৌড়ে আসে আর বলে, আমরা এসে গেছি। উসপ চিৎকার করে বলে, মাস্টার ব্রগি, চিন্তা করার দরকার নেই, আমরা এসে গেছি। লুফি অবাক হয়ে মিস্টার 3কে দেখে হাসতে হাসতে বলে, এই লোকটার মাথায় মোমবাতি জ্বলছে কেন? জন্মদিনে পরার জন্য আমারও এরকম একটা টুপি চাই। নামি চিৎকার করে বলে, লুফি, ভালো হয়েছে তুমি এসেছো, তাড়াতাড়ি করো, আমরা এখানে মোমের পুতুল হয়ে যাব। লুফি বলে, আমিও মোমের পুতুল হব। নামি রেগে গিয়ে বলে, এটা কোনো মজার জিনিস নয়, আমরা এখানে মরতে চলেছি। সে জোরোকে বলে, জোরো, তোমার পায়ের কি অবস্থা? জোরো বলে, আমি এটাকে পুরোপুরি কাটিনি, তার আগেই লুফি এসে গেছে, কিন্তু কিছুটা কেটে গেছে। লুফি বলে, চিন্তা করো না, এখন আমি এসে গেছি, সব আমার ওপর ছেড়ে দাও, আমি এই পিলার ভেঙে তোমাদের আজাদ করব। মিস্টার 3 বলে, আমার সামনে তুমি এটা কিভাবে করবে? লুফি বলে, আমি তোমার মাথার মোমবাতিটাই নিভিয়ে দেব। আর এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতে দেখানো হয় মোমবাতির পিলার থেকে গরম মোম গলে জোরো, নামি আর ভিভির ওপর পড়ছে, আর তারা ধীরে ধীরে মোমের পুতুলে পরিণত হচ্ছে। ব্রগিও কাছেই পড়ে থাকায় তার ওপরেও মোম পড়ছে, আর সেও পুতুল হয়ে যাচ্ছে। জোরো তার তলোয়ারটা আকাশের দিকে তুলে ধরে একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। নামি বলে, তুমি এটা কি করছো? জোরো বলে, যেহেতু আমরা পুতুল হতে চলেছি তাই আমার পছন্দের পোজে পুতুল হওয়াটাই ভালো। নামি রেগে গিয়ে বলে, আমার সামনে মজা করো না। জোরো বলে, আমি মজা করছি না। এদিকে মিস গোল্ডেন উইক বলে, দেখো, ওরা মরার আগেও মজা করছে। মিস্টার 3 বলে, তুমিও তো এখানে বসে শুধু চা নাস্তা করছো আর মজাই নিচ্ছ। লুফি তখন বলে, ঠিক আছে, এবার আমার কাজে লেগে পড়া উচিত, আমাকে পিলারটা ভাঙতেই হবে, না হলে আমার সব বন্ধুরা পুতুল হয়ে যাবে। মিস্টার 5 তাকে আক্রমণ করতে যায়, কিন্তু মিস্টার 3 তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি অনেকবার ওর সাথে লড়েছ কিন্তু হারাতে পারোনি, ওর মাথায় 30 মিলিয়নের বাউন্টি আছে, ওকে এত সহজে হারানো যাবে না, আমি ওর সাথে লড়ব। উসাদ তখন কারুকে নিয়ে দৌড়ে দূরে চলে যায় আর বলে, কারু, আমরা এখান থেকে বসে ম্যাচ দেখব। মিস্টার 3 তার মোমের শক্তি দিয়ে লুফির পায়ে একটা তালা লাগিয়ে দেয় যাতে সে নড়তে না পারে। লুফি অবাক হয়ে বলে, আরে, আমার পায়ে এটা কি লেগে গেল? মিস্টার 3 আবার লুফির ওপর আক্রমণ করে, কিন্তু লুফি লাফ দিয়ে সে আক্রমণ থেকে বেঁচে যায় আর তার হাত লম্বা করে ব্রগির হেলমেটটা ধরে ফেলে। লুফি হেলমেটটা ধরে গোল গোল ঘুরতে শুরু করে। মিস্টার 3 অবাক হয়ে ভাবে, এই বাচ্চাটা আফটারঅল কি করছে? হঠাৎই লুফি নিজের হাত ছেড়ে দেয় আর সজোরে গিয়ে পিলারটায় ধাক্কা মারে। পিলারটা ভেঙে যায়, সবাই খুশি হয়ে ওঠে, কিন্তু পিলারের ওপরের অংশটা ভেঙে সোজা তাদের দিকেই পড়তে থাকে। জোরো চিৎকার করে বলে, লুফি পাগল নাকি, এটাকে দূরে ফেলতে হতো। পিলারের ভাঙা অংশটা তাদের আরও কাছে এসে পড়ে। জোরো রেগে গিয়ে বলে, এটাকে কাছে আনার দরকার ছিল না। লুফি বলে, আগে কেন বলিসনি? জোরো বলে, আমি তো বলেই ছিলাম পিলারটা ভাঙতে। নামি তখন বলে, আমার কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আমরা আগের চেয়েও দ্রুত মোমের পুতুল হচ্ছি। মিস্টার 3 হাসতে হাসতে বলে, এই পাগলটা তো মোমবাতিগুলোকে আরো কাছে নিয়ে এসেছে, এবার তো ওরা আরো তাড়াতাড়ি পুতুল হবে। মিস্টার 3 আবার লুফির উপর আক্রমণ করতে যায়। উসব দূর থেকে এটা দেখে তার গুলাল দিয়ে মিস্টার 3 এর উপর একটা বিস্ফোরক গুলি চালায়, কিন্তু মিস্টার 5 সামনে এসে গুলিটা খেয়ে ফেলে আর বলে, তোমার গান পাউডার তো খুব সস্তা। উসব অবাক হয়ে যায়। মিস্টার 3 আবার মোম দিয়ে লুফির উপর আক্রমণ করে। লুফি তার গোমুনো পিস্তল দিয়ে আক্রমণ করে, কিন্তু মিস্টার 3 মোমের একটা দেওয়াল বানিয়ে সেটা আটকে দেয়। মিস্টার 3 বলে, আমার মোমের দেওয়াল ভাঙা অত সহজ নয়। এই বলে সে লুফির হাতেও একটা মোমের তালা লাগিয়ে দেয়। লুফি তখন ওই তালা লাগানো হাতটাই লম্বা করে আবার মিস্টার 3 এর দিকে আক্রমণ করে। মিস্টার 3 আবার মোমের দেওয়াল তৈরি করে, কিন্তু এবার লুফির হাতের মোমের তালার আঘাতেই তার মোমের দেওয়ালটা ভেঙে যায় আর লুফির হাতটাও মুক্ত হয়ে যায়। উসপ আর কারু খুশি হয়ে নাচতে শুরু করে। নামি চিৎকার করে বলে, লুফি, এবার তাড়াতাড়ি পিলারটা ভেঙে ফেল। লুফি বলে, আমি ভাঙবো না। ভাই, এই এপিসোড যখন আমি ফার্স্ট টাইম হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিল। নামি রেগে গিয়ে বলে, তোর কি হয়েছে লুফি, তুই এসব কি বলছিস? লুফি ঘামতে শুরু করে আর অদ্ভুত আচরণ করতে থাকে। সবাই রেগে গিয়ে বলে, মন নেই মানে কি, আমাদের এখান থেকে বের কর, না হলে আমরা মরে যাব। মিস্টার 5 তখন উসবকে বলে, ও জালে ফেসে গেছে। মিস ভ্যালেন্টাইন তখন উসবকে বলে, দেখো ও কোথায় দাঁড়িয়ে আছে। উসব তাকিয়ে দেখে লুফি একটা কালো রঙের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে। মিস ভ্যালেন্টাইন বলে, ওটা একটা সাধারণ রং। মিস্টার 3 তখন উসবকে একটা লাথি মারে। উসব অবাক হয়ে বলে, আমি তো ভাবলাম তুমি আমার বন্ধু হয়ে গেছো আর তুমি আমাকে মারছো। এই বলে উসব আর কারু দৌড়ে জঙ্গলে পালাতে থাকে। ভিভি তখন বুঝতে পারে যে লুফি কেন এমন আচরণ করছে। সে দেখে মিস গোল্ডেন উইক সেখানে বসে চিপস খাচ্ছে আর লুফি একটা অদ্ভুত বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে। ভিভি বুঝতে পারে যে ওই ছোট্ট মেয়েটাই লুফি
লুফির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। সে বলে ওই ছোট্ট মেয়েটার ক্ষমতা হলো যদি কেউ তার বানানো বৃত্তের মধ্যে দাঁড়ায় আর তার রঙের উপর হাত রাখে তাহলে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। জড়ো বলে লুফিয়া তো বোকা যে ওকে যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে। ভিভি লুফিকে বলে লুফি শোনো, ওই বৃত্তের বাইরে একদম বেরোবে না। জড়ো বলে বাহ, ওকে বাইরে বের পড়ার জন্য তো দারুণ বুদ্ধি লাগিয়েছ। আর জড়োর কথা শুনে লুফি বৃত্তের বাইরে বেরিয়ে আসে। লুফির হুঁশ ফেরে। সে বলে হ্যাঁ, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? নামি চিৎকার করে বলে তাড়াতাড়ি আমাদের বাঁচা। লুফি বলে এখনই ভাঙছি, চিন্তা করো না। কিন্তু ঠিক তখনই মিস গোল্ডেন উইক লুফির পেছনে একটা হলুদ রং করে দেয় আর লুফি হাসতে শুরু করে। সে হাসতে হাসতে বলে আমার খুব হাসি পাচ্ছে, কেন জানি না। মিস গোল্ডেন বিগ বলে এটা হলো কালার ট্র্যাপ, হলুদ রং হাসির জন্য। লুফি হাসতে হাসতে পাগল হয়ে যায়। সে বলে আমি হাসতে হাসতে তোমাদের বাঁচাতে পারবো না। ঠিক তখনই উসপ আর কারো মিস্টার 5-এর তাড়া খেয়ে দৌড়ে এসে লুফির সাথে ধাক্কা খায়। ধাক্কার ফলে লুফির পেছনের রংটা মুছে যায় আর লুফি আবার হুশে আসে। সে রেগে গিয়ে মিস গোল্ডেন উইককে বলে ছোট্ট মেয়ে, তোমার এত সাহস আমার পেছনে রং করার? আমি তোমার সব রং ফেলে দেব আর তোমাকে রং কেনার টাকাও দেব না। লুফি আবার পিলার ভাঙতে যায় কিন্তু মিস গোল্ডেন উইক আবার একটা চাল চালে। সে বলে কালার ট্র্যাপ, লাল রং, বুলফাইট। সে মাটিতে একটা লাল রঙের চিহ্ন এঁকে নেয়। লুফি তার গোমুগোমুনো বাজুকা দিয়ে আক্রমণ করে কিন্তু তার নিশানা পিলারে না লেগে ওই লাল রঙের উপরে গিয়ে লাগে। মিস গোল্ডেন উইক বলে যতক্ষণ এই রংটা এখানে থাকবে তোমার নিশানা এখানেই লাগবে। লুফি বারবার চেষ্টা করে কিন্তু তার নিশানা বারবার ওই লাল রঙের ওপরেই লাগতে থাকে। মিস গোল্ডেন উইক তার শেষ চালটা চালে। সে বলে কালার ট্র্যাপ, স্যাডনেস ব্লু। সে লুফির পেছনে নীল রং করে দেয় আর লুফি শান্ত হয়ে তার সাথে বসে চা খেতে শুরু করে। জোরো অবাক হয়ে বলে কি জমানা এলো, আজকাল ছোট ছোট মেয়েরা পাইরেটদের হারাচ্ছে। উসপ মিস্টার 5-এর থেকে বাঁচার জন্য দৌড়াছিল আর ভাবছিল একবার লুফির কাছে পৌঁছতে পারলেই আমি ওর পেছনের রংটা মুছে দিয়ে ওকে সাহায্য করতে পারবো। উসব জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে সেখানে পৌঁছেও যায় কিন্তু সে আর কারু যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। তারা দেখে যে জোরো, নামি, ভিভি আর ব্রোগি পুরোপুরি মোমের পুতুল হয়ে গেছে, সবাই মারা গেছে। উসব অবাক হয়ে লুফির দিকে তাকায় আর দেখে যে লুফি একটা ছোট্ট মেয়ের সাথে বসে চা খাচ্ছে। সে রেগে গিয়ে লুফিকে বলে তোর বন্ধুরা এখানে মরে পড়ে আছে আর তুই একটা ছোট্ট মেয়ের সাথে বসে চা খাচ্ছিস। আর এই হতাশাজনক মুহূর্তেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরপর কি হবে? সবাই কি সত্যি মারা গেছে? লুফি কি পারবে এই কালার ট্র্যাপ থেকে বের হতে? সবকিছু জানতে হলে দেখতে থাকুন ওয়ান পিস আর অবশ্যই আমাদের চ্যানেল হিমান্ত সেনপাইকে সাবস্ক্রাইব করুন। আনটিল দেন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। টাটা।